আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩৩। লিখেছেন ফাবিহা মম। দীর্ঘদিনের ষড়যন্ত্রটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সব রকমের কলাকৌশল প্রস্তুত করা শেষ। এখন শুধু শিকারের জন্য অপেক্ষা। চারিদিক থেকে হানা দেওয়ার জন্য তৎ পেতে আছে দলবল। একটা ইশারা পেলেই হিংস্রর মতো কোপ চালাবে তারা। ঘড়িতে টিকটিক করে ১০টা বেজে যাচ্ছে। রাত্রিকালীন সময়। জঙ্গলের গোপন আস্তানায় ৩টা ছেলেপিলে নিয়ে বসে আছে কালাম। উঠোনের চৌকিতে চুপচাপ বসে আছে সে। তার সামনে এক পেয়ালা ধোয়া ওঠা মালাই চা। পেয়ালার হাতলটা দু আঙ্গুলে পেঁচিয়ে সোজা ঠোঁটের কাছে আনে। হালকা একটু ফু দিয়ে ছোট্ট চুমুক দেয়। আবেশের চোখ বন্ধ করে ফেলে কালাম। চতুর মস্তিষ্কটা প্রচণ্ড আরাম বোধ করে। চাচা, চাচার বিকৃত সম্বোধনে একটু বিরক্ত হয় কালাম। চোখ বন্ধ রেখে মাথা নেড়ে সূচকে ইশারা করলো। তা দেখে ছেলেটা একটু পুলকিত হলো। বাকি দুজনের দিকে একবার করে চেয়ে নিয়ে এবার মুখ্য কথায় ফিরল। কণ্ঠে একটু সতর্কতা মাখিয়ে এক বুক ভয় নিয়ে বলল, বাইরেতে একটু ঘুরাহি। হেই কহন্তে হে কামলা খাটাইতেছি চাচা, একটু বাইরে যাইতে চাইতেছি, একটু যাই। সাথে সাথে দুপাশ থেকে কোনোই গুতা খেলো ছেলেটা। তার দুপাশে থাকা দুজন ছেলে আরও কিছু বলার জন্য তাগাদা দিল। ছেলেটা ইশারার গুতা খেয়ে আমতা আমতা করে বলল, না মানে হইছে কি চাচা, বিল্লাল আর মফিজও আমার লগে যাইতে চায়। আপনি যদি। একটানা চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রাখলো কালাম। চোখ দুটো বন্ধ করে যোগাসনের মতো বসে আছে সে। গলাটা গম্ভীর করে খড়খড় করে সুরে বলল, যেতে চাস যাবি, কিন্তু গোসল ছাড়া এই আস্তানায় ঢুকবি না। কথাটার গভীর অর্থটা অন্য কেউ না বুঝলেও ওরা তিনজন ঠিকই বুঝলো। রাতের এই নিরিবিলি সময় ফুর্তি করতে যাচ্ছে ওরা। এইসব বিষয়ে হস্তক্ষেপ দেখায় না কালাম সর্দার। এক সময় সেও যৌবনকালে এসব নিয়ে মত্ত ছিল। বিভিন্নভাবে সিনেমার টিকিট জোগাড় করে নানা ওষাধি কাজ করত। তাও সেটা লোক লজ্জার চক্ষু এড়িয়ে। তার সঙ্গী সাথীরা নানাভাবে ধরা পড়লেও সে নিজে কখনো ধরা পড়েনি। ব্যাপারটা কাকতালীয় হলেও চরম সত্যি। ঠোঁটে ঝলমলে হাসিটা কায়েম রেখে বাবু বিল্লাল মফিজ উঠে গেল। তিনজনই খুশিতে গদগদ হয়ে যেতে ধরলে পিছন থেকে গাম্ভীর্য সুরে বলে উঠল, রমজানের ফার্মেসিতে যাবি না, ধরা পড়বি। মকবুইল্লার দোকানে ওইসব পাওয়া যায়। আর শোন, যদি কেউ কেলেঙ্কারিতে করতে গিয়া ধরা পড়ছস, এক একটারে কল্লা আলাদা কর্ম। সাবধান, মাথা কোন দিকে বডি কোন দিকে হদিশও পাবি না। ভয়ে বিস্ময়ে তিনজন একে অন্যের দিকে তাকালো। একসঙ্গে ঢোক গিলে কালাম সর্দারের কাছে থেকে বিদায় নিল তারা। পুরো আস্তানায় শুধু জেগে আছে কালাম। বাকি সব গভীর ঘুমে। লুঙ্গি ও কোমরের চিপা থেকে ফোন বের করলো। বাটন ফোনটা টিপে কল করলো সে। পেয়ালাটা আবার উঠিয়ে চুমুক দিতে নিলে ওই মুহূর্তেই রিসিভ হলো কলটা। বিপরীত পাশ থেকে মার্জিত ও সভ্য সূচকে বলল, হ্যালো। উত্তরটা না দিয়ে বেশ জোরে চুমুক দিল কালাম। ভাবভঙ্গি এমন যেন চা খাওয়াটাই প্রধান কাজ, বাকি সব পরের ব্যাপার। হঠাৎ সে খেয়াল করলো একটা হ্যালো বলার পর আর কোনো শব্দ আসছে না। চায়ে শেষ চুমুকটা দিতে বিদঘুটে হাসি দিল কালাম। হাসতে হাসতে লুঙ্গির কোচে কপাল মুছে বলল, ভয়ের জবান বন্ধ হইল নাকি? এবার শক্ত গলায় জবাব এলো, একটা গালি দিয়ে। একটু থামলো কালাম। হঠাৎ নীরবতা চিরে হো হো হাসির পৈশাচিকতা ফুটে উঠল। কিছুক্ষণ পর হাসি থামতে থামতে গম্ভীর হলো সে। কণ্ঠ তীক্ষ্ণ করে বলল, মুখ সামলে কথা বলবি। তোর 14 গোষ্ঠীর শেষ করতে আমাকে 1 মিনিটের ব্যাপার। বেশি পাওয়ার দেখাতে যাবি না, অমনিই মারা। তাচ্ছিলের হাসি দিল মাহাতিম। হাসিটা থামিয়ে ডিরেক্ট তুই তোকারি করলো সে। পুরো বেপরোয়া ভঙ্গিতে গর্জে উঠল তখন, আমার 14 গোষ্ঠীর ভেতর তোর নাতনি বাদ নেই। মুখটা তুই সামলে কথা বলবি। তোর আলগা পাওয়ার আমাকে দেখাতে আসিস না। থামলো না কামাল। ঝাঁজের সাথে খুব বিশ্রী একটা গালি দিল, তুই এবার খালি আমার সামনে আয়। তোর বুকের কলিজা আমি 2 হাতে কুটি কুটি করব। তুই আমাকে ঢোপ খাওয়াইছিস না, আমার চোখে পট্টি মেরে এতগুলো দিন চালাকি করেছিস। তোকে তো আমি বিনা সুদে ছাড়বো না। তুই একবার শুধু আসবি, তোর যে কেমন করুণ দশা করব, রাস্তার শিয়াল কুত্তাও তোকে শুকতে আসবে না।
রাগটা একটু বেসামাল হয়ে যায়। অমনি ধামধাম করে বিকট একটা আওয়াজ হলো। সেই আওয়াজে পুরোপুরি হকচকিয়ে যায় কালাম। ভ্রু কুঁচকে বিষয়টা বুঝবার চেষ্টা করতে তীব্র ও ক্ষিপ্র গলায় চেঁচিয়ে উঠল মাহাতিম। তার ঝাঁঝপূর্ণ প্রতিটা শব্দ বাক্য কথা শুনে বাধ্য হয়ে ফোনটা কান থেকে দূরে সরালো সে। মাহাতিমের তেজপূর্ণ কথা তখনও থামেনি। তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না। তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গেলেও তোকে খোঁজা আমি বন্ধ করিনি। তোর জঘন্য কর্মকাণ্ডের ভেতর আমার বউকে ইনক্লুড করবি না। করলি তুই শেষ। আমার নৃশংস রূপ তোকে খুন করে ছাড়বে। তোকে জবাই করতে কোনো আইন মানব না। এই মাহাতিম তোকে শেষবারের মতো শাসিয়ে দিচ্ছে। তুই আমার সাথে শত্রুতা করতে চাস করবি। আমি কোনো বাধা দিব না। শুধু আমার মেহিনুরের কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ওর কানের কাছে উল্টাপাল্টা কিছু ঢুকালেই তোর জিহ্বা টেনে ছিঁড়ব। আমি মাহাতিম আনসারি তোর মতো। তো এখানে একটা খুব বিশ্রী গালি দেওয়া হয়েছে, তো এটা আমি মুখে উচ্চারণ করলাম না, কারণ এখানে আমার কপি ইস্যু চলে আসতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। তোর পুরো কাহিনী কোন স্টাইলে পঙ্গু করে দেখিস। এরপর আর কথা হয়নি মাহাতিমের সাথে। মেহিনুরকে গ্রামে পাঠানোর পরও মাহাতিম কী করে নিশ্চিন্তে আছে এটারই হিসাব মেলাতে পারছে না কালাম। তার মনে হচ্ছে মাহাতিম এবার এসপার ওসপার সংঘর্ষ করতে চাচ্ছে। তার চেয়ে বড় কথা ওই মাহাতিমকে চুপ করে রাস্তা থেকে সরাতে হবে। মাহাতিমকে আগে যদি মেরে ফেলা যায় তাহলে এখানে চিন্তা নেই। দ্রুত সজীবকে জানাতে হবে। ওদের পাকাপোক্ত প্ল্যান এবার ফলাতে শুরু করুক। আভিজাত্য কেবিনের শীতল এসিতে বসে আছে রজনী। পুরো কেবিনের চতুর্পাশটা কাচের দেয়ালে ঘেরা। চারপাশে নানা নান্দনিক জিনিস স্থান পেলেও শৌখিনতার ঘাটতি নেই। চারকোনা বাদামি রঙের ডেস্কে বসে আছে সে। তার সামনে রকিং চেয়ারে ভাবুক ভঙ্গিতে বসে আছে তার ভাই। দুজনের ভেতর মধ্যকার আলোচনা একটু আগে শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত চলছে। সিদ্ধান্তটা নেবেন তার ভাই। গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য উৎসুক হয়ে আছে রজনী। তার দৃঢ় বিশ্বাস তার ভাই কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এমনকি ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই বললেই চলে। অনেকক্ষণ পর ইন্টারকম বাজিয়ে 2 কাপ কফির অর্ডার দিল। কফিটা এসে পড়তেই নিজের বোনকে সেটা খেতে বলল। যদি কফির জায়গায় বিষও খেতে বলতো তাও নির্দ্বিধায় হুহা না করে খেয়ে ফেলত রজনী। ঠিক এমনই অটল বিশ্বাস কাজ করে তার ভাইয়ের প্রতি। কালো মগটা ডান হাতে তুলে চেয়ারের একটু পিঠ ঠেলে দিল। বোনের দিকে সরল চাহনিতে দৃষ্টি দিয়ে কফিতে চুমুক দিল ভদ্রলোক। শান্ত মেজাজের সাথেই বলল, রিভেঞ্জটা ভুলে যা রজু। কফিতে চুমুক দিতে পারল না রজনী। ভাইয়ের দিকে চমকানো দৃষ্টিতে তাকালো। এক চুমুক দিয়ে মগটা ডেস্কে রাখলো ভদ্রলোক। চেয়ারের হ্যান্ডেল দুটো কনুই লাগিয়ে 2 হাতে আঙ্গুলগুলো আবদ্ধ করল সে। গলা খাকারি দিয়ে বলল, সবসময় রিভেঞ্জের জন্য মুখিয়ে থাকবি না। এটা খারাপ। এখন ওনাকে অ্যাব্রোটে পাঠিয়ে দে। ওর ব্যাপারে নিয়ে এই সময় চিন্তা করলে তুই আমার ব্যাপারটা ঠিকঠাক মতো দেখতে পারবি না। কথা বুঝেছিস? রজনী চোখ নিচু করে বলল, জি ভাইজান। রজনীর থমথমে মুখ দেখে নরম হলো ভদ্রলোক। একটু ঝুঁকে এসে বলল, অতিরিক্ত সফট হওয়াটা ঠিক না রজু। তৎক্ষণাৎ চোখ তুলল রজনী ইবনাথ। ভাইয়ের দিকে চোখাচোখি দৃষ্টি রেখে বলল, আমি আর আপনি দুজনেই ওনার উপর হাত তুলিনি। কোনোদিনও না। শুধু একটা ভুলের জন্য ওকে পিটিয়ে জখম করে দিল। ওর পিঠের দাগগুলো আজও মিশেনি ভাইজান। পায়ের একটা নখ এখনো নষ্ট হয়ে আছে। আপনি এখনো চুপ থাকবেন? দোষটা কি অনার ছিল না? না, ছিল না। ওর বয়সটাই ওরকম। মা ছাড়া বড় হয়েছে। আপনার আদরটাও ওর কপালে জোটেনি। আমিও আপনার বিজনেসের কাজে ব্যস্ত থাকতাম। সেখানে ওর এরকম হওয়াটা কি স্বাভাবিক না? তাছাড়া ভুলে করেছে বলে এত বড় শাস্তি দিবে? একটা মেয়ের গায়ে সোজা হাত, তাকে মারপিট। আপনি আমাকে না থামলে এতদিন ল্যাঠা চুটিয়ে দিতাম ভাইজান। অন্তত লোক আপের হাওয়া খাওয়াতাম। সবসময় বাড়াবাড়ি ভালো না রোজু। এক হাতে কখনো তালি বাজে না, এটাও মাথায় রাখবি। প্লিজ সিচুয়েশনটা বিগড়াতে যাস না। অনাকে রেডি করে পাসপোর্ট বুঝিয়ে দে। জ জ জি ভাইজান। কথাটা বলতে যেয়ে তোতলে ফেলল রজনী। আজ গুনে গুনে 5ম দিন। প্রায় 35 ঘন্টা যাবৎ যোগাযোগহীন। পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় ঢলে আছে মেহেনুর। একটা মানুষ কিভাবে নিখোঁজ হয়ে যায়?
কোনো সাড়া নেই, কোনো খবর নেই, কোনো খোঁজ নেই। মাহাতিম যে ভেতরে ভেতরে কিছু একটা নিয়ে খুব মশগুল থাকতো, সেটার জন্য কি খারাপ কিছু হয়েছে? তাড়াতাড়ি নিজেকে শান্ত করে মেহিনুর। এসব কুলক্ষণ নিয়ে ভাবলে সে স্থির থাকতে পারে না। অস্থির হলেই রুমের ভেতর পায়চারি করতে থাকে। পা দুটো ব্যথায় বিষিয়ে উঠলেও পায়চারি থামে না। তার কাছে নোমানের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার নেই। নোমান ছেলেটাও ফোন বন্ধ করে রেখেছে। সবিককে একবার কল দিবে। না না, সবিককে কল দিলে নীতিরাও টেনশনে করবে। ওখানে মার যা চিকিৎসাধীন অবস্থায় আছে, দাদা ভাইয়ের সাথে কথা বলে সুরাহা চাইবে। ধ্যাত, তাও তো হয় না। দাদা ভাইও একটা জরুরি কাজে শহরে গিয়েছে। কবে ফিরবে কেউ জানে না। মাথা খাটাতে পারছে না মেহিনুর। কিচ্ছু সহ্য হচ্ছে না। পায়চারি করতে করতে হঠাৎ তার খোঁপাটা আলগাভাবে খুলে গেল। ফোনটা হাতে নিয়ে আবারও দুটো নাম্বারে পরপর কল দিল। মেইলের সুরে লাগাতার একই জবাব। আপনি যে নাম্বারটি কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ঠোঁট শক্ত করে ফোনটা ঢিল মারতে নিল, কিন্তু মারল না। আস্তে করে ফোনটা বিছানার দিকে ছুঁড়ে দিল। সাংঘাতিক কিছু হয়েছে, না হলে ফোনটা শুধু শুধু বন্ধ থাকে না। নোমানের ফোন যেখানে হরমেনেসের খোলা থাকে, সেখানে অদ্ভুত কাণ্ডের মতো বন্ধ। আর কতক্ষণ? 5টা দিন যাবৎ নিজেকে পাগল পাগল লাগছে। এলোচুলি দক্ষিণ টু উত্তর দিকে পায়চারি করছে সে। এলোচুলগুলো হাঁটার জন্য কোমরের সাথে বাড়ি খাচ্ছে। সময়ের প্রতিটি কাঁটাতে এগোচ্ছে, কিন্তু কাঁটাগুলো সুইয়ের মতো ভয় খুঁচিয়ে আনছে। নাস্তার জন্য ডাকতে এসে পায়চারির দৃশ্য দেখে প্রচণ্ড ধাক্কা খায় সাবা। মেহিনুরকে উদ্ভ্রান্তের মতো অস্থির দেখে চটজলদি রুমে ঢুকে সরাসরি মেহিনুরের সামনে এসে দুই বাহু ধরে চিন্তার সুরে বলে, সমস্যা কি? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তোকে যে নিজ থেকে ছোটো মা ডেকেছে, তুই শুনেছিস? কি হয়েছে মেহিনুর? সাবার দিকে তাকিয়ে অনবরত হাত কসলাচ্ছে মেহিনুর। কি বলবে, কিভাবে বলবে, কিছুই মাথায় ঢুকছে না। মাথাটা ডানে ঘুরিয়ে বিছানায় থাকা কলে ফোনটার দিকে তাকালো। এদিকে সাবা উত্তর না পেয়ে মেহিনুরের থুতনি ধরে নিজের দিকে ঘুরালো। স্বাভাবিক কণ্ঠে আশ্বস্ত সুরে বলল, বলবি না কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে এখনই কেঁদে দিবি। বুবুকে চাচ্ছিস? ফ্যালফ্যাল করে চেয়ে থাকে মেহিনুর। বড় করে ঢোক গিলতে চোখ বন্ধ করে সে। আজ চিকন চিকন ভ্রু দুটো রাগে নয়, বরং হতবিম্বল হয়ে কুঁচকে আছে। ঠোঁটটা থরথর করে কাঁপতে চোখের পাপড়ি চুয়ে এক ফোঁটা পানি বেরোলো। তা দেখে দারুণ উদ্বেগে চঞ্চল হলো সাবা। মেহিনুরের বাহু জোরে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, মেহিনুর, কিছু লুকাস না, তাড়াতাড়ি বল কি হয়েছে? ভাইয়ার খোঁজ এখনো পাসনি? কি হয়েছে? কিছু তো বল গাধা। ভেজা পাপড়ি খুলে সামনে তাকালো মেহিনুর। কিছু গিয়েও স্থির হয়ে যায় সাবা। মুহূর্তের ভেতর চোখের সাদা অংশটা লাল হয়ে গেছে মেহিনুর। নাকের ডগাটা লাল হতে শুরু করেছে। মেহিনুর আগের মতো ফুপিয়ে কাঁদেনি। না, সে হাউমাউ করে উঠেছে। তার চেহারায় ভয়ে ছেয়ে থাকলেও বাইরে থেকে পুরোপুরি শক্ত। থরথর ঠোঁটে লাল বর্ণচোখে দিয়ে যেভাবে ভয় নিংড়ে আসছে, তাতে সংবাদটা শুভ লাগছে না। থুতনি ছেড়ে দিল সাবা। কাঁধ দুটোতে হাত রেখে সাহস জুগিয়ে বলল, তুই ভয় পাচ্ছিস? মেহিনুর পূর্ণ দৃষ্টিতে সাবার দিকে তাকালো। মৃদু সুরে বলল, না। কণ্ঠের সটতা দেখে প্রসন্ন হলো সাবা। শক্ত জমিনে থাবার মতো বাজিয়ে বলল সে, ভাবছিস ভাইয়া বাঁচবে কিনা, এটা নিয়েই তো ভয় পাচ্ছিস? ঠিক বলেছি কিনা বল। কথাটায় বুলেটের মতো ধাক্কা খেলো মেহিনুর। ভয়ের দলাটা ঠেলে ঠুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ পাচ্ছি, খুব বাজেভাবে পাচ্ছি। তোমাকে মিথ্যে বলে লাভ নেই। তুমি সবসময়ের মতো আজও মন পড়ে ফেলেছ। আমাকে চিন্তামুক্ত থাকতে বলো না সাবা বুবু। ওনাকে যে পর্যন্ত চোখের সামনে না দেখব, না ছুব, তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে পারবো না। তুমি আমাকে একা ছাড়ো বুবু, একা থাকতে চাই। সাবা আর কিছু বলল না। কোনো প্রকার সহমর্মিতা প্রয়োজন নেই। এই মুহূর্তে সহমর্মিতা দেখানোর চেয়ে মেহিনুরের সাহসিকতা দেখাতে ইচ্ছুক। এই মেহিনুর একসময় চরম লেভেলের গাধা ছিল, এটা কেউ বিশ্বাস করবে না। গাধা বলাও ভুল। তার গালে কঠিনভাবে চড় মারল, উফ, আওয়াজ করতো না, আড়ালে কাঁদতো, নয়তো নীরব হয়ে যেত। সময়ের সাথে পরিস্থিতি চাপে মানুষ কত কি পাল্টায়। স্বভাব, চরিত্র, আচার আচরণ সব কিছু পাল্টে যায়। পাল্টে যায় পুরনো খোলসের ব্যক্তিত্ব।
নিজেকে শক্ত, সামর্থ্য, সাহসী বানাতে গিয়ে ধারণ করে নতুন অস্তিত্ব। সেই খোলসের আড়ালে ঢাকা পড়ে গোবেচার ব্যক্তিত্বটা। দুর্বল ব্যক্তিত্বের মানুষরা সমাজের অনুপ্রয়োজনীয় জীব, সেটা মানুষই তাদের ক্ষণে ক্ষণে বুঝিয়ে ছাড়ে। রুম থেকে নিঃশব্দে বেরোতে নেয় সাবা। ভেজা চোখ নিয়ে বিছানায় বসে মেহিনুর দৃষ্টিটা মেঝের দিকে নিক্ষেপ করা। দরজার চৌকাঠ পেরিয়ে বাইরে যেতেই একটু থামল সাবা। মাথা ঘুরিয়ে মেহিনুরের উদ্দেশ্যে বলল, বাইরে বৃষ্টি পড়ছে। আমার কাছে শুনেছি বৃষ্টির পানি ছুঁয়ে দোয়া করলে সেটা নাকি কবুল হয়। চট করে দরজার দিকে তাকালো মেহিনুর। দরজায় আর সাবা নেই। তার চলে যাওয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। হাতের তালু দিয়ে চোখ মুছল মেহিনুর। তার পেছনে থাকা জানালাটা বন্ধ। বাইরে যে তুমুল আকারে বৃষ্টি পড়ছে সেটা বন্ধ জানালার জন্য খুব একটা বোঝেনি। বিছানার পুরোপুরি উঠে সোজা জানালার খুলতে চলে গেল। জানালাটা খুলে দু হাতে টান দিতে কাঠের দ্বার দুটো খুলে গেল। ঝপঝপ করে এক ঝাঁক বৃষ্টির ছাট তার শাড়িতে পড়ল। লাল, নীল, গোলাপি রঙের মোটা পাড়টা বৃষ্টির ছোঁয়ায় ভিজে উঠল। ডান হাত দিয়ে বাড়তি পানিটা ঝাঁট দিল মেহিনুর। জানালা দিয়ে মুষলধারার শীতল বর্ষণের দিকে তাকালো। গাছগুলো স্নান করে মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়েছে। মাটির ভিজা গন্ধ মৃদু মৃদু পাচ্ছে। খোলা জানালা গলে দু হাত বাড়িয়ে দিল মেহিনুর। ভারী ভারী বৃষ্টি ফোঁটা বরফের মতো তার হাত দুটো ভিজিয়ে দিচ্ছে। গভীর করে দম নিয়ে চোখ বুজল সে। হাত দুটো মুঠো করতে চোখ ভিজে উঠল। ভেতরের সব কিছু উজাড় করলো ওই মুঠোর মধ্যে। প্রতিটা কথা আওড়াতে আওড়াতে চোখ থেকে টপ টপ অশ্রু ঝরছিল তার। তবুও থামেনি মেহিনুর। সবটুকু কথা ব্যক্ত করতে অস্থির হয়ে গেল। আমার জীবনে এরকম পরিস্থিতি কখনো আসেনি। আমি নিজের জন্য কষ্ট পেলেও আজ ভেঙে যাচ্ছি। আমি খুবই দুর্বল, খুব খুব বেশি দুর্বল। এই দুর্বলতা তাকে না দেখা পর্যন্ত কাটবে না। আমি শুধু জানি আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। এই ভালোবাসার ব্যাখ্যা দেওয়া যায় না। আমার মধ্যে যেই ভয় ভর করেছে তা দয়া করে দূর হোক। আমার স্বামী, আমার অভিভাবক, আমার সব কিছু সুস্থভাবে ফিরে আসুক। সে আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন আমাকে নিচু চোখে দেখেনি। আমার মধ্যে হাজারো খুঁত থাকলেও তার কাছে অপদস্থ হইনি। আমাদের সাক্ষাৎ খুবই অল্প দিনের হতো। বারবার সে দূরে চলে যায়। আমি চাইলেই বাধা দিতে পারি না। আজ সে কোথায় আছে আমি জানি না। যেই ফোন দিয়ে কিছুদিন আগেও কথা বলেছি সেই ফোনটা 5টা দিন ধরে বন্ধ। আগে কখনো ফোন বন্ধ হয়নি। আমি তাকে কোনোদিন অশুভ বলবো না। সে একবার ফিরে আসুক। মুঠো ভরে ভরে নিচ দিয়ে লম্বাকারে পানি পড়ছে। বৃষ্টি যেন মুঠো ভর্তি করার মহা আনন্দে আছে। হঠাৎ পেছন থেকে রাগ দেখিয়ে বলল, এই মেহিনুর, তুই বসে বসে বৃষ্টির পানি হাতাচ্ছিস, আবার ঠান্ডা লাগতে চাস? তাড়াতাড়ি হাত ভেতরে আন। কানে মায়ের ডাক শুনে চমকে গেল মেহিনুর। অতি দ্রুত নিজেকে ধাতস্থ করে হাত ভেতরে ঢুকালো। আঁচলে মুছতে মুছতে মাথা না ঘুরিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। হাত বাইরে দেব না। মাহমুদা এক পলক মেয়ের দিকে তাকিয়ে থেকে নিরুত্তাপ কণ্ঠে বলল, মনে থাকে যেন। খেতে আয়, তোর বড় মা কুমড়া পাতার বড়া বানিয়েছে, দেরি করিস না। মাহমুদা চলে যেতেই মাথা ঘোরালো মেহিনুর। মাহমুদা গরম দেখে জোরে নিঃশ্বাস ছাড়ল। খেতে একদম ইচ্ছে করছে না তার। করলেও কথা রাখার জন্য খেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে 2 হাত মাথায় উঠালো মেহিনুর। এলো চুলটা খোপা করতেই হঠাৎ টুট টুট বিপ হলো। আয়নার ভেতর দৃষ্টি থমকে চোখের চাহনি বড় বড় হতে লাগলো। মাথায় খোপা পাকানো হাত দুটো শক্ত হয়ে আছে। বুকের হৃদস্পন্দনটা এক ধাপ এক ধাপ করে বাড়ছে। এটা কি ভ্রম না সত্যি? কল্পনা, বাস্তব? অতীত না বর্তমান? কণ্ঠনালী শুকিয়ে বক্ষতালু পর্যন্ত শুকিয়ে উঠল তার। আয়না থেকে চোখ সরিয়ে বামে তাকালো মেহিনুর। বিছানার উপর কালো ফোনের স্ক্রিনটা জ্বলে আছে। এটাও ভ্রম না, কল্পনা না, অতীত না, এটা চূড়ান্ত কোঠায় সত্য যে ফোন বেজেছে। নোটিফিকেশনের টোনটা স্পষ্ট কানে শুনেছে। মাথা থেকে 2 হাত নামিয়ে ফেলল সে। বাঁদিকে সম্পূর্ণ ঘুরে বিছানায় দিকে এগিয়ে গেল। ডান হাত এগিয়ে ফোন হাতে নিতেই ঢোক গিলে নিল। ফোনের উপর নিউ মেসেজের লেখা। সেখানে বৃদ্ধাঙ্গুল রাখলো মেহিনুর। পুরো স্ক্রিনটা বদলে গিয়ে মেসেজটার ওয়ালটা ওপেন হলো।
সেখানে একটা অপরিচিত আনসেভ নাম্বার থেকে মেসেজ এসেছে। সম্পূর্ণ ইংরেজি কিবোর্ডে, ইংরেজি বর্ণমালায় ক্যাপিটাল অক্ষরে লেখা। নিচে আসো তাড়াতাড়ি, কেউ কে বলতে যেও না। অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে দ্রুত আসো প্লিজ, ডোন্ট প্যানিক, নিউ সিম, এম আনসারি। গোয়ালঘরের কাছে আসতেই বুকটা ধক করে উঠল, চোখ দুটো বিস্ফোরণের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা তুফানের মতো উথাল। দরজার দোরগোড়ায় ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে। টিনের চাল ধুয়ে ঝর্ণার মতো বৃষ্টির পানি পড়ছে। কাঠের বন্ধ দরজাটা এই মুহূর্তে একটুখানি ফাঁক হয়ে আছে। বড় করে ঢোক গিলল মেহিনুর। আঁচলের দিক নিচে অ্যান্টিসেপটিক বোতলটা লুকানো। ডান হাতের দাদা ভাইয়ের পুরনো আমলের ছাতা ধরে আছে। মেসেজটা যদি সত্যি হয় তাহলে ভয়ে ভয়ে অঘটন ঘটেছে। মাহাতিম অক্ষত শরীর ফিরেনি, তার নির্ঘাত কিছু একটা হয়েছে। রক্তের নিদর্শন বর্তমানে সেটাই জানান দিচ্ছে। মনে মনে প্রচুর ভয় পেলেও নিজেকে শান্ত রাখল সে। বৃষ্টির পানিতে থপথপ শব্দ তরঙ্গ তুলে এগিয়ে গেল মেহিনুর। দরজার কাছে এসে ছাতাটা বন্ধ করে দরজাটা ঠেলে দিল। আস্তে করে দরজাটা খুলে যেতেই ভীত চাহনিতে ভিতরে তাকালো। ডান পা বাড়িয়ে ঘরে ঢুকতেই ডানে তাকালো মেহিনুর। তৎক্ষণাৎ চোখ দুটো চুম্বকের মতো আটকে গেল তার। সমস্ত শরীর সহ প্রতিটি ইন্দ্রিয় যেন কাটার মতো ফুটে উঠল। একটা জোরালো আর্তনাদ করতে গিয়েও শেষ মুহূর্তে সামলে নিল। চিৎকার করল না মেহিনুর। চোখ দুটো বড় করে লম্বা লম্বা প্রললিত নিঃশ্বাস নিতে লাগলো। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে অজান্তে হাতের বন্ধন থেকে ফসকে গেল ছাতাটা। কিছু পড়ার মতো বিদঘুটে আওয়াজ শুনে সেদিকে তাকালো মাহাতি। পিঠের বাঁ দিকে শার্টটা 5 আঙ্গুলের খামচে ধরে আছে। ব্যথায় কাতর, তবুও কণ্ঠে শীতলতা মাখিয়ে আস্তে করে ডাকতে নিল। চিনচিনে ব্যথার কারণে কিচ্ছু বলতে পারল না সে। চোখ খিঁচুনি দিয়ে ব্যথায় জব্দ হলো মাহাতিম। মুখটা নত করে শক্ত হয়ে থাকলে হঠাৎ মাথায় আলতো স্পর্শ টের পেল। চোখ খুলে মুখ তুলে উপরে তাকালো সে। তার মুখের দিকে সরাসরি দৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুর। স্থির চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে ঠিকই, কিন্তু নরম ঠোঁট দুটো আজ একটুও কাঁপেনি। নিজেকে যেন অনড় রাখতে বাধ্য। মেহিনুরের শান্ত স্বাভাবিক রূপ দেখে মাহাতিম মারাত্মক আশ্চর্য হলো। পুরোপুরি নির্বাক হয়ে গেল সে। অন্যদিন হলে মেহিনুর বুঝি হাউমাউ করে ফুঁপিয়ে উঠত। এখন করুণ দশা দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারত না। কিন্তু আজ সবকিছু পাল্টে দিয়ে মেহিনুর তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। কি দেখছে? অমন লাল লাল চোখ দিয়ে মাহাতিমের আহত অবস্থা দেখছে। দেখছে মাহাতিম কতটা ক্ষত বিক্ষত হয়ে এসেছে, নাকি মনের উচাটন অবস্থাটা ঠেলে ঠুলে সহ্য করে আছে। মাহাতিমকে ফের চমক দিয়ে তার পিঠ খামচানো ডান হাতটা ধরল মেহিনুর। হাতটা পিঠ থেকে টেনে টলমল চোখে হালকা গলায় বলল, হাতটা সরান, আমি দেখছি। ব্যথাটা আরেকটু সহ্য করুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। মাহাতিম বিনা বাক্য বেয়ে শুধু মাথা নাড়িয়ে সায় দিল। চুপচাপ তাকিয়ে রইল মেহিনুরের দিকে। মেহিনুর কোনো সংকোচ ছাড়াই তার সাদা শার্টের হাত দিল। দ্বিধাহীন ভঙ্গিতে শার্টের প্রতিটি বোতাম 2 হাতে খুলতে লাগলো। ধীরে ধীরে চোখের সামনে বৃষ্টি স্নান বুকটা উন্মুক্ত হতে কয়েক সেকেন্ডের জন্য চোখ থামল তার। এরপর দৃষ্টি নামিয়ে শেষ বোতামটা খুলে ফেলল মেহিনুর। শার্টের 2 প্রান্ত ধরে কাঁধ সরিয়ে খুলতে নিলে পিঠের ক্ষত জায়গাটায় চোখ পড়ল। পিঠের ডান দিকটায় তেসরাভাবে গভীর জখম হয়ে আছে। মেহিনুর সেখানে থমথমে দৃষ্টিতে তাকিয়ে থাকলে মাহাতিম আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না, সেরে যাবে। চোখ ঘুরিয়ে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। ঢোক গিলে নিচু গলায় বলল, সারবে? মাহাতিম চোখ বন্ধ করে আশ্বস্ত করল। আস্তে করে বলল, সারবে। উত্তর পেয়ে নির্বিঘ্নে শার্ট খুলে আনলো মেহিনুর। ক্ষতের দিকে তাকালেই গা শিরশির করে ওঠে। তবুও মুখের উপর ভয়ানাশের মুখোশ এঁটে ক্ষত পরিষ্কার করল। বুদ্ধি করে সঙ্গে লম্বা এক ফালি সাদা কাপড় এনেছিল, সেটা দিয়ে মাহাতিমের নির্দেশ মতো বুকে পিঠে ড্রেসিং করে দিল মেহিনুর। মাহাতিমের রক্তমাখা হাত দুটো গামছা ভিজিয়ে পরিষ্কার করে দিল। বাইরে তখনও অঝোর ধারে বৃষ্টি পড়ছে। উঠোনে জমেছে জলাবদ্ধ পানি। নাছোড়বান্দা মাহাতিম কড়া গলায় বলে দিল, সে এই মুহূর্তে বাড়িতে ঢুকবে না। এমন শরীর নিয়ে সকলের সামনে যাওয়া মানে নানা প্রশ্নের মুখোমুখি।
মেহিনুরকে আপাতত বাড়ি ফিরতে বলে স্বাভাবিক আচরণ করতে বলল। সকলের কাছে তার আগমনের খবরটা চাপা রাখতে বুঝিয়ে দিল। মেহিনুর সবটা শোনার পর অন্যদিকে ভিড়ল না। কেন মাহাতিম লুকোচুরি খেলতে চাইছে আজ জেনেই ছাড়বে। সমস্ত কথা কাটাকাটায় জানা পর্যন্ত হাল ছাড়বে না মেহিনুর। মাহাতিমকে একা ফেলে ভুলেও বাড়িতে যাবে না। দরকার পড়লে এখানেই আস্তানা গড়তে প্রস্তুত। গোয়ালঘরটা বর্তমানে পরিত্যক্ত। সবটা গরু গাভীকে অন্যদিকে অন্য ঘরে রাখা হয়েছে। অবসর ও একাকী সময় কাটানোর জন্য এখনও এটাকে ব্যবহার করে মেহিনুর। কাজে ঘরের মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মাহাতিম যেই কঙ্কালসরা চৌকির উপর শুয়ে পড়তে নিবে অমনি বাদ সাধল মেহিনুর। তাকে চৌকি থেকে নামতে বলে ঘরের অন্য পাশ থেকে তোশক বালিশ এনে টেনে আনলো। চৌকিতে তোশক পাতার দৃশ্য দেখে বিস্ময় প্রশ্নে তাকালো মাহাতিম। এটা গোয়ালঘর না? প্রশ্নের আসল মর্মটা বুঝল মেহিনুর। ভালো একটা চাদর বিছাতে বিছাতে বলল, আগে ছিল, এখন নেই। এখন গরুগুলোকে বাড়ির আম গাছের ওখানে রাখা হয়। ওখানেই নতুন গোয়ালঘর বানানো হয়েছে। এটা কি তাহলে গেস্ট রুম? তোশক কিসের জন্য? প্রশ্ন শুনে হাসল মেহিনুর। মাথাটা না সূচকে নাড়িয়ে মাহাতিমের উদ্দেশ্যে বলল, আগে এই ঘরেই থাকতাম। এমনও হয়েছে রাতে আমি বাড়িতে না থেকে এখানে থেকেছি। এখানে আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। আমার বদভ্যাস বলতে পারেন। এই জন্য তোশক বালিশ আম্মা রেখে দিয়েছে। নিজের বাঁ কাঠটা ধরে হাসল মাহাতিম। প্রসন্ন গলায় বলল, সাহস তো কম না। কদিনের জন্য একা ছেড়েছি দেখে সাহস একেবারে তুঙ্গে উঠেছে। একা একা থাকতে ভয় করতো না? মাথার কাছে তুলতুলে নরম বালিশটা রাখতে গিয়ে থমকালো মেহিনুর। স্থির হয়ে কয়েক সেকেন্ড কি যেন ভাবল। বিছানার গুছানা বাদ দিয়ে মলিন দৃষ্টি তুলে বলল, আপনি তো সবসময় আমার কাছে থাকবেন না। আমার একা থাকার অভ্যাস তো করতেই হতো। ডান হাতে মাথাটা ঝাড়ছিল মাহাতিম। হঠাৎ কথাটা শুনে হোঁচট খেল সে। দৃষ্টি তুলে চৌকির দিকে তাকাতেই চোখাচোখি হলো তাদের। টিনের চালে বৃষ্টির ঝুনঝুন শব্দ আবারও বেড়েছে। টিনের ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আলো। মাহাতিম প্রসঙ্গ পাল্টে অন্যদিকে ঘুরল। চৌকির কাছে আস্তে আস্তে ফাজলামি করে বলল, যদি কোনো চোর তোমাকে একা পেয়ে চুরি করে ফেলতো? চোখে চোখ রেখে আলতো ঠোঁটে প্রশ্নটা করল মাহাতিম। চৌকির আরামপূর্ণ শয়নে উঠে আসলো সে। প্রশ্নটা শুনেও কিছুক্ষণ চুপ রইল মেহিনুর। অনেকক্ষণ কোনো কারণ ছাড়াই নীরব রইল সে। মাহাতিম কিছুটা উজুবুক চোখে শুরু দৃষ্টিতে তাকালো। অদ্ভুত গর্বের মতো নিঃশ্বাস ছাড়ল মেহিনুর। চাপা তেজের সাথে সম্মোহন চাহনিতে বলল, এই তল্লাটে অমন সাহস কারোর হবে না। শুধু কথাটা বলেই থামল মেহিনুর। অসম্পূর্ণ কথাটা শোনার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে মাহাতিম। আনচান মনটা অস্থির হয়ে বুকের ভিতর টিপ টিপ করছে। মাহাতিম অমুখ্য দৃষ্টিতে তাকিয়ে থাকলে শেষমেশ কিঞ্চিত হাসি দিল মেহিনুর। শুধু শব্দটার পরের বাক্য আর সম্পূর্ণ করল না। মাহাতিম প্রচণ্ড অধৈর্য হলেও তাকে ইচ্ছে করেই অগ্রাহ্য করল না মেহিনুর। সম্পূর্ণ উল্টো ঘুরে বন্ধ জানালা খুলতে গেল। কাঠের মোটা ডাসাটা ডানে টান দিতে খট করে শব্দ হলো। জানালার দুই দাঁড় ধরে যেই দুদিকে টান দিবে সাথে সাথে দু চোখ বন্ধ করে ঠান্ডা স্পর্শে শিউরে উঠল মেহিনুর। মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শিরশির করে উঠল। বুকের পিষ্টনে ধরাস করে এক ঘা লাগতেই ধুকধুকানি বেড়ে গেল। দাঁতের দাঁত পিষে আড়ষ্ট হলো একটু। জানালাটা থেকে হাত দুটো আপনা আপনি নেমে গেল। চোখ খুলে মাথাটা নুয়ে দেখল পেটের উপর মাহাতিমের ডান হাতের অস্তিত্ব। 5টা আঙ্গুল যেন খাপে খাপ ফর্সা চামড়ার উপর ডেবে আছে। শক্ত করে পেছন থেকে ডান হাতেই জড়িয়ে ধরেছে। মেহিনুর গলাটা ভিজিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে পিছু ঘুরতে চাইল। তাকে বাধা দিয়ে খামচে ধরল হাতটা। সামান্য ব্যথায় চোখ খিচে ফেলল মেহিনুর। আস্তে করে সেই হাতের উপর হাত রাখল সে। খোপাটা ইতিমধ্যে আলগা করে শেষ। এলো চুলগুলো পিঠের উপর থেকে সরে বামে ঠেলে দিল। মেহিনুর ডান কাঁধটায় ঠোঁট ছুঁয়ে গাঢ় চাপ বসালো। চোখ বন্ধ রেখে কাঁধে থুতনি রাখল মাহাতিম। তার ক্লিন শেভ গালটা আলতো করে নরম গালের গায়ে ঠেকিয়ে দিল। নিচু গলায় প্রশ্ন কণ্ঠে বলল, আমি তো জানি আমার ফেলে আসা দামি মানুষটা কষ্ট পাচ্ছে। দিন হোক রাত হোক সে আমার কথা একটা মুহূর্তের জন্য ভুলেনি। মাসের পর মাস দূরে থাকছে,
তার অসুস্থতা, তার অসুবিধা, তার হাসির নিচে দুঃখগুলো আমি ভুলবো। এতগুলো দিন পাগলের মতো অপেক্ষা করেছো, আমি কি সে কথা জানি না? অপেক্ষা করার মতো ও অসহ্য কষ্ট মানুষের ভেতরটা কিভাবে কুরে কুরে খায় আমি কি ভুলে গিয়েছি? ওই সৌভিকের মুখে যখন তোমার অবস্থার কথা শুনতাম আমি কি ঠিক থাকতাম? সব কিছু ফেলে চলে আসতে ইচ্ছে করতো মেহিনুর, আমি পারতাম না। আমার জীবনের প্রতি কোনো মায়া নেই। যেদিন নিজের হাতে আমার সন্তানের মতো ভাইটাকে দাফন করে আসলাম সেদিন থেকে মায়া চলে গেছে। আমি ফিরলে আমাকে নিয়ে এখন কেউ মাতামাতি করবে না মেহিনুর। ওই বাড়িটার আসল আত্মা চলে গেছে। প্রথমে বাবা গেল, একদম মানতে পারিনি, বিশ্বাসই করতে কষ্ট হচ্ছিল। বাবার শোকটা কাটাতে গিয়ে জীবনের আসল ব্যস্ততা চিনতে শুরু করলাম। এই বাস্তবটা খুবই জঘন্য ছিল মেহিনুর। বাবার মতো অভিভাবক ছাড়া দুনিয়ার টেকা যায় না। একসময় যার আঙ্গুল ধরে হাঁটাহাঁটি পা পা করে বড় হয়েছি, আজ তার অনুপস্থিতিতে ভেতরটা ছিঁড়ে আসে মেহিনুর। এর যে অসহ্য যন্ত্রণা আমি ট্রেনিংয়ের সময়ও পাইনি। টালমাটাল বৃষ্টির ঝুমঝুম আওয়াজ টিনের ঘরে মুখর। মাটি ভিজে শ্যাওলা সতেজ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাছের পাতা ধুয়ে কচি পাতার মতো রং নিয়েছে। ঠান্ডা বাতাসে পুরো প্রকৃতি যেন নৃত্যের ভঙ্গিমায় অটল। চোখের গরম পল্লবটা খুলে নাক টানল মেহিনুর। জানালাটা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির ছাট ঢুকলো। পর্দাটা টেনে দিল সে। ঘরটার ভেতর ঠান্ডা হাওয়া, সাথে ফালি ফালি আলো আসুক। পেটের উপর থেকে থাবার মতো হাতটা সরালো মেহিনুর। পুরোপুরি পিছনে ঘুরতেই মানুষটার কাছ ঘেঁষে মুখোমুখি হলো। কখনো যে দৃশ্য মানুষপটে চিন্তা করেনি, ভাবতেও পারেনি দেখতে হবে। আজ অকল্পনীয় দৃশ্যটা দেখে বুক নিংড়ে ব্যথা হলো মেহিনুরের। তীক্ষ্ণ দৃষ্টির চোখাজোড়া ঈষৎ লালে পরিণত। পাপড়িগুলো ভেজার কারণে চকচক দেখাচ্ছে। গলার মাঝামাঝি উঁচু হাড়টা বারবার ঢোকের জন্য ওঠানামা করছে। আজ মাহাতিম আনসারি করুণভাবে অশ্রুসিক্ত, পরাজিত সৈন্যের মতো মাথা নত হয়ে আছে। আজ মেহিনুরের পরিবর্তে তার লাল হয়ে আসা ঠোঁট দুটো কাঁপছে। নত মুখটা দু হাতে ধরে উপড়ে তুলল মেহিনুর। মুখটা কাছে টেনে কপালে গালে নাকে চুমু খেলো। ভেজা পাপড়ির উপর উষ্ঠযুগল ঠেকিয়ে নির্বাত অশ্রুটা বাধা দিল। গভীর করে দম নিল মাহাতিম। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে ধাতস্থ হতে লাগলো। মেহিনুর গাল ছেড়ে সরল গলায় বলল, আমার সাধ্য হয়তো এতটুকুই। আমি কোনোভাবেই আপনার দুঃখ ঘোচাতে পারবো না। আপনি যেভাবে আমার সমস্যা বুঝতেন, সমাধান করতেন, আমার মধ্যে ওভাবে কিছু করার গুণ নেই। আমার বাবা থাকাও না থাকার সমান। দাদার কাছে বড় হয়েছি। আপনি যেভাবে দুঃখ পেয়েছেন আমি আজ পর্যন্ত অমন স্বজন হারানোর দুঃখ পাইনি। শুধু এতটুকু জানি, মাহাদিকে হারানোর শোক আজও আমি কাটাতে পারিনি। ও আমার চোখের সামনে ভাসে। আমি ওর মুখে ভাত তুলে খাইয়েছি। দম বন্ধ হয়ে আসছিল। নিজের অবাধ অশ্রুগুলোকে শান্ত করতে পারছিলাম না মাহাতিম। যে ট্রেনিংয়ের ভূমিতে আবেগ নিয়ন্ত্রণের মন্ত্র মঞ্চন করা হয়েছিল আজ তা ভেস্তে যাচ্ছে। আঁচলের কোণাটা টেনে চোখ মুছল মেহিনুর। পায়ের কাছ থেকে পাতলা কাঁথাটা নিয়ে পুরোপুরি মেলে দিল। জানালার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল মেহিনুর। দুহাত দুদিকে মেলে কাছে আসার ইশারা দিয়ে বলল, জান্তব নিষ্ঠুরটাকে বুকে আসার ঘোর আহ্বান জানাচ্ছি। তাকে দুহাতে ভেতর জড়িয়ে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আসুন। থমথমে শীর্ণ মুহূর্তে ফিক করে হেসে ফেলল মাহাতিম। হাসতে হাসতে বলল, তোমার মনে আছে? মেহিনুর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মুচকি হাসিতে বলল, আমি আবদারে কথা ভুলি না। বৃষ্টির ঝুমঝুম শব্দের সাথে আরেক দফা হাসল মাহাতিম। চোখে শ্রান্ত মায়া, ঠোঁটে প্রসন্ন হাসি নিয়ে এগিয়ে গেল সে। মেহিনুরের বাড়িয়ে দেওয়া হাত যুগলে নিজেকে ছেড়ে দিল। দেহের সমস্ত ভর, মনের সমস্ত ক্লান্তিগুলো মেহিনুরের শয্যায় সমর্পণ করল। চোখ বন্ধ করে পরম মায়ায় শান্তির নিঃশ্বাস নিল মাহাতিম। পিঠের ব্যথাটা ভুলে গিয়ে আতিশয্য কমল উষ্ণতায় মন প্রাণ ছেকে ভীষণতায় বেরিয়ে গেল। মাহাতিমের উদ্যম পিঠটা কাঁথার ছায়াতলে ঢেকে গেল। মেহিনুর ঠান্ডা পিঠের ক্ষতস্থান বাদে সর্বত্র ছুঁয়ে ছুঁয়ে দিল। ভেজা ঝলমলে চুলগুলোতে বাঁ হাত রাখল সে। শক্ত করে মাথাটা বুকে চেপে ফিসফিস করে বলল,
ঘুমিয়ে পড়ুন, লম্বা একটা ঘুম দিন। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। এভাবেই আমার কাছে রেখে দিব। এই বৃষ্টির মধ্যেই ওয়াদা করলাম। কাঁথা সরিয়ে পিঠের ব্যান্ডেজটা দেখছিল মেহিনুর। নিবিড় দৃষ্টিতে চুপচাপ ব্যান্ডেজের উপর আঙ্গুল ছুঁয়ে চলছিল। বাঁ হাতের তলায় মাহাতিমের ঘুমন্ত মাথাটা আগলে রেখেছে। মাঝে মাঝে চুলের ফাঁকে আঙ্গুল চালাচ্ছিল সে। ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই মায়াচ্ছন্ন হলো মেহিনুরের। ঠোঁট নামিয়ে চুলের উপর ছোট্ট ছোঁয়াটা এঁটে দিতেই হঠাৎ ঠক ঠক আওয়াজ হলো। শব্দটা বন্ধ দরজার বাইরে থেকে আসছে। সতর্ক হয়ে দরজার দিকে তাকালো সে। কাঁথা টেনে বুকের উপর ঘুমন্ত মাথাটা ঢেকে দিল মেহিনুর। দৃষ্টি সজাগ করে দরজার দিকে তাকিয়ে থাকলে আগন্তুকের মেয়েলি কণ্ঠ পাওয়া গেল। দরজাটা খুলতো মেহিনুর। কি ঘুমাচ্ছিস? এই মেহিনুর, তোকে ছোট মা খুঁজছে, বাইরে বেরিয়ে আয়। কণ্ঠ শুনে শান্ত হলো মেহিনুর। গলাটা শাহনাজের। তার মানে বাড়িতে ডাক এসে পড়েছে। মেহিনুর আস্তে আস্তে চোরের মতো নিচু গলায় বলল, বুবু, মাকে বলো আমি এখন যেতে পারবো না। দরজার বাইরে ভ্রু কুঁচকে ফেলল শাহনাজ। এ আবার কেমন কথা? মেহিনুর তো এ ধরনের কথার খেলাপ করে না। শাহনাজ চট করে বলে ফেলল, তুই যাবি না কি জন্যে? দেখি দরজাটা খুলতো। দরজাটার খুলে তারপর সরাসরি কথাটা বল। তোর মা তোকে ডেকেছে, কথাটা শুনেও ভংচং করছিস? আক্ষেপে ঠোঁট গোল করলো মেহিনুর। নিঃশ্বাস ছাড়তে গিয়ে হঠাৎ শুনতে পেল, দাঁড়া, তুই যেহেতু দরজা খুলবি না, আমি জানালা দিয়ে ঢুকবো। তোকে এত বলার। কথা শেষ করার আগেই মাঝপথে থামিয়ে দিল মেহিনুর। শাহনাজ ধুকধাক পায়ে এগিয়ে এসেছে। তাড়াহুড়া কণ্ঠে নিচে সুরে বলল মেহিনুর, আল্লাহ বুবু, বেশি বেশি করো না। আমি ঘরে একা নই, উনি ঘুমাচ্ছেন, ঘুমাতে দাও। জানালার পর্দা খামচে ধরতেই সেটা ছেড়ে দিল শাহনাজ। আশ্চর্য হয়ে কিছুক্ষণ চুপ মেরে রইল। কি সাংঘাতিক! ভাইয়া তাহলে এসে পড়েছে? কখন আসলো? শাহনাজ তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ভাইয়া এসেছে? সত্যি? তুই ওনাকে গোয়াল ঘরে ঘুমাতে দিচ্ছিস? তুই কি গাধা মেহিনুর? এমন বেয়াক্কেলের মতো কাজ করতে পারলি? মেহিনুর বিরক্ত হয়ে বলল, আহ বুবু, আস্তে, উনি ঘুমাচ্ছেন, গলা নিচু করো। আর বাড়িতে কাউকে বলো না। মেহিনুরের কথায় আহাম্মক হয়ে মুখ হা করল শাহনাজ। অবাক হয়ে বলল, বাড়িতে বলবো না মানে? বুদ্ধির কি মাথা খেয়েছিস? এতদিন পর বাড়ির নাচ জামাই এসেছে, আর সে কি না গোয়াল ঘরে ঘুমাচ্ছে? শাহনাজকে শান্ত করার উদ্দেশ্যে মূল কথায় ফিরল মেহিনুর। ভালোভাবে বুঝিয়ে বলল, তোমাকে সব বলবো বুবু, আমাকে একটু সময় দাও। শুধু জেনে রাখো, উনি পিঠে ব্যথা পেয়েছেন, ব্যথায় ওষুধের ব্যবস্থা করে দাও। আমি ওনাকে বলে কয়ে ঘুমাতে বলেছি, উনি ঘুমাচ্ছেন। তুমি বাড়িতে সব কিছু সামলাও বুবু, এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। জানালার বাইরে সোনালি পর্দার আড়ালে সব শুনল শাহনাজ। সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মেহিনুর এই কথায় খুশি হয়ে পরবর্তী কাজটা দিয়ে ফেলে। আরেকটা কাজ আছে বুবু, তুমি সবার আগে আমার রুমে যাবে। আমার রুমে বড় ব্যাগ খুলে ডান দিকে হাত দিবে। ওখানে 4 নাম্বার শাড়ির নিচে একটা মেরুন রঙের শার্ট পাবে। ওটা একটু এনে দাও বুবু। ওনার শার্টটা বৃষ্টির পানিতে পুরোপুরি ভিজে গেছে। মেহিনুরের কথায় রাজি হয়ে সব কিছু ব্যবস্থা করতে গেল শাহনাজ। বাড়িতে আপাতত কিছুই বলবে না। মেহিনুরের কণ্ঠ শুনে বুঝতে পেরেছে জঘন্য কিছু হয়েছে, যেটা মেহিনুর পুরোপুরি চেপে যেতে চাইছে। পিঠে ব্যথা মানে কেমন ব্যথা পেতে পারে, এতটুকু আঁচড় করল শাহনাজ। মাহাতিমের মতো শক্ত শরীরের মানুষ কঠিন আঘাত ছাড়া কাবু হওয়ার কথা না। সেলাই দরকার কিনা সেটাই এখন ভয়। আকাশের চেহারা আজ বেজায় রুক্ষ। আকাশে তাকিয়ে সময়ের আন্দাজ করা মুশকিল। বৃষ্টির পুরোপুরি কমে গেলেও বাতাসের বৃষ্টি ঘ্রাণ লেগে আছে। উঠোনের জলাবদ্ধ পানি কমতে শুরু করেছে। শাড়িটা একটু উঁচু করে পানি বাঁচিয়ে পা ফেলেছে শাহনাজ। কাদায় কিছু কিছু জায়গায় পিচ্ছিল হয়ে আছে। শাহনাজ খুব সাবধানে উঠোন মরিয়ে বাড়িতে ঢুকলো। দরজায় দাঁড়িয়ে বালতি ভর্তি পানি থেকে মগ নিয়ে নগ্ন পাটা ধুয়ে ফেলল। আজ শেফালি সুরাইয়া বাড়ি ফিরেছে। একটু আগেই লোক মারফত খবর পেয়েছে সবাই। একদিকে মাহাতিম ফিরেছে, অপরদিকে ধূর্তের দল ফিরেছে। কেমন হাড্ডাহাড্ডি গ্যাঞ্জাম হবে কে জানে। শাহনাজ একটু বিচলিত ভঙ্গিতে সিঁড়ি ধরে নিজের ঘরে ঢুকলো। বড় মা বুঝি রান্নাঘরে ব্যস্ত। ওষুধের ঝুলি থেকে নির্দিষ্ট ওষুধ বাছাই করতে মনে পড়ল।
গত রাত থেকে দাদাজান ফিরেনি। হঠাৎ দাদাজানের কথা মাহাতিমের বেলায় কেন পড়লো বুঝতে পারছে না শাহনাজ। গত পরশু দুপুরবেলায় খুবই অদ্ভুত জিনিস দেখেছে। দাদার ঘরটা শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিতেই বিছানার তলায় সিগারেটের টুকরা পেয়েছে। তার জানা মতে এই বাড়িতে দাদা তো দূর কেউই সিগারেট খায় না, তাহলে ওই সিগারেট টুকরো কোত্থেকে এলো? দ্বিতীয় আরেকটা ব্যাপার ইদানিং সচক্ষে দেখতে পাচ্ছে, যা আগে কখনো অদ্ভুতভাবে নজরে পড়েনি। মা কিছু একটা নিয়ে প্রচণ্ড অন্যমনস্ক থাকেন। বাটিতে সবজি করতে গিয়ে বৃদ্ধাঙ্গুল কেটে ফেলেছেন। ঘটনা এখানেই শেষ নয়। যে ছোট মা বাড়িতে থেকেও না থাকার মতন জীবন গুজরান করলেন, সেই সরল মহিলাও আজকাল কিছু একটা নিয়ে বিরাট চিন্তিত। এর মধ্যে গ্রামে ফিরতে না ফিরতে মাহাতিম আহত। এসবের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? মস্তিষ্কের বুনন কায়দায় বলছে এসব নিছক ঘটনা বই কিছুই নয়। অন্যদিকে মনের অদ্ভুত কানন থেকে সাড়া আসছে। এতদিনে শান্ত নিবিড় শৃঙ্খলা অরণ্যের গভীর কিছু লুকিয়ে রয়েছে, যা এতদিন খুবই চালাকির সাথে লোকচক্ষুর আড়ালে ছিল। সাবাও কি এসব ব্যাপারে ধরতে পেরেছে? ওর পক্ষে না ধরতে পারাই স্বাভাবিক। সাবার মাথায় অত গোজামিল প্যাঁচ বুঝার বুদ্ধি নেই। সাবা চালাক চতুর হলেও জায়গা মতো বুদ্ধি খাটাতে পারে না। ঔষধের পাতা ও শার্ট নিয়ে পুনরায় বাইরের জন্য পা বাড়ালো শাহনাজ। সিঁড়ির শেষ ধাপে পা ফেলতে মুখোমুখি হলো মায়ের সাথে। সুজলা স্টিলের বলে শাক পাতা নিয়ে মেয়ের দিকে তাকালেন। শাহনাজ চটপটে চতুরতার সাথে শার্টটা আঁচলের নিচে লুকিয়ে ফেলল। ওষুধের পাতাটা কোমরের কাছে গুজলো। সুজলার দিকে শান্ত ভাব দেখিয়ে বলল, কোথায় যাচ্ছ? সুজলা গুমর ভাব দেখিয়ে বলল, শাকের বল নিয়ে কোথায় যায় জানিস না? একটু নিবল শাহনাজ। মায়ের সামনে যতই কথা খুঁজতে গিয়ে মিনমিন সুরে বলল, ওকে ডেকে এসেছি, ও ঘুমাচ্ছে, এজন্য আর ডেকে তুলিনি। তোমার কি হয়েছে মা? সুজলা নাক দিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। দরজার অভিমুখে দৃষ্টি রেখে বলল, আমার কি হবে? কিছু হয়নি। মেহিনুর উঠলে ওকে খেতে দিস। ভাতের পাতিল তাকের উপর আছে, নিচে চুলায় কাছে খুঁজতে যাস না। সুজলার গম্ভীর আচরণ সহ্য করাটা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এতটা গম্ভীর অবস্থায় সুজলাকে কখনো দেখেনি শাহনাজ। শাহনাজ চুপচাপ গোয়ালঘরের কাছে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে পর্দা একটুখানি ফাঁক করে হাত ঢুকালো। হাতের বস্ত্র দুটো বাড়িয়ে দিতেই ভেতর থেকে হাতে নিল মেহিনুর। শাহনাজ চলে যেতে মেঘলাটে আকাশটার রং পাল্টে সন্ধ্যার আঁচড় ধরল। অসীম লীলার আকাশটা সমস্ত জৌলুসে হারিয়ে আধারে ডুবতে লাগলো। নেড়েচেড়ে উঠল মাহাতিম। ঘুম ঘুম চোখে মেলে মাথা তুলল একটু। অন্ধকারে সব কিছু ঢাকা পড়লেও একজোড়া প্রসন্ন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। আচ্ছন্ন নয়নজোড়াকে উপেক্ষা করতে পারল না মাহাতিম। নিদ্রালো চোখে ঘুম মাখা কণ্ঠে বলল, অনেক ঘুমিয়েছি? বালিশে থাকা শ্রান্ত দৃষ্টিতে মাথাটা আলতো করে ডানে বামে নাড়ল। বুঝিয়ে দিল সে অনেক ঘুমায়নি। দু চোখে এখনো ঘুম লেপ্টে আছে। তবুও সেটাকে পাত্তা না দিয়ে উঠতে চাইল মাহাতিম, কিন্তু তখনই বুঝতে পারল তার পিঠের বাঁ দিকটা ব্যথায় আসার। কোনোরকম ওষুধ না নেওয়া জন্য বাঁ হাতটাও এখন ঝিমঝিম করছে। মেহিনুর জানালার দিকে হাত বাড়িয়ে পর্দা সরিয়ে দিল। এক ঝাঁক কালো মিছিলের আলো এসে রুমের ভেতর ঢুকলো। মাহাতিম ঘুম নিংড়ানো চোখে পিটপিট করে তাকিয়ে আছে। ওর গতিবেগ বোঝার আগে দু হাতে গাল দুটো আয়ত্ত করল মেহিনুর। মুখটা টেনে একদম কাছে এনে চোখে চোখে ফেলে বলল, আমি সম্পূর্ণ ঘটনা শুনতে চাই, একদম গোড়া থেকে সব শুনবো, বলুন। ঘুম থেকে উঠে এমন কিছুর মুখোমুখি হবে ভাবতে পারেনি মাহাতিম। ঘুমের তালটা সামলানোর চাইতে ব্যথার তালটা বিষিয়ে দিচ্ছিল। মাহাতিম গলা ভিজিয়ে মেহিনুরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছে। তেজের সাথে বলল মেহিনুর, শোনাচ্ছে শোনাক। বিস্ময় ধরতে গিয়ে মুচকে হাসলো মাহাতিম। নাকে নাক ঠেকিয়ে দিল। চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বলল, অদ্ভুত আচরণ করো না, খুব কাছে টেনেছ, কিন্তু বেশি এক্সেস করলে কন্ট্রোল করা ইম্পসিবল হয়ে যাবে। মাহাতিমের কথায় টনক নড়ল না। যেভাবে ছিল সেভাবেই দৃগাল ধরে স্থির রইল মেহিনুর। মাহাতিম বারবার ঘুমের রেশের জন্য চোখ বন্ধ করছিল। লম্বা লম্বা পাপড়িগুলোর অদ্ভুত মায়া মেহিনুরের নাড়িয়ে দিচ্ছিল। এত সাহস কখনো দেখায়নি মেহিনুর। এভাবে জোর করে মুখটা কাছে টানেনি সে। মাহাতিমের ঘুম ঘুম চোখ, ব্রাশ ছাড়া ঝলমলে চুল, লালচে আভায় মাখামাখি ঠোঁট, সব কিছুই অন্ধকারে মায়া বাঁকিয়ে চলছিল।
জ্যোৎস্নার আদরে মায়ার মতো স্নিগ্ধ লাগছিল তাকে। এক পশলা বৃষ্টির শেষে ঠান্ডা হাওয়ার মতো কোমল ঠেকছিল। মাহাতিমের ভেতরের অস্তিত্ব যেন স্বচ্ছ আয়নার মতো অনুভব করছিল মেহিনুর। এই মাহাতিমকে সে মনে প্রাণে নিবিড় অঙ্গনে ভালোবেসেছিল। জীবনের সেই প্রথম রিসোর্টে পুকুর পাড়ে রাতটা স্মরণের স্পষ্ট ভাসছিল। পরিণীতি বইটা পুড়ে যাওয়ার অভিমানে ঘন জঙ্গলের কাদায় আছড়ে পড়েছিল। কাদায় পা দুটো মাখামাখি হয়ে গেলে ভুতুড়ের মতোই উদয় হয় টি শার্ট পরা লোকটা। দীর্ঘকার লোকটা তার পেশিবহুল হাত দুটো দিয়ে চটান করে কোলে তুলেছিল। পুকুরের পানি কাদামাখা পা ধুয়ে দিয়েছিল। কিচ্ছু ভুলিনি মেহিনুর। এই স্মৃতিগুলো ভোলা বড় দায়। কালো শাড়ির সাথে পিঠ খোলা লাল ব্লাউজটা কাকতালীয়ভাবে পরতে হয়েছিল। সেদিন আগুন ধরানো সন্ধ্যায় গানটা কি তার জন্য ছিল না? ওই যে মন ভোলানো প্রণচ্ছল সুরটা গিটারের তারে তাকে আহ্বান জানিয়েছিল, বলেছিল লাইনে লাইনে তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। আধো অন্ধকারে ঠোঁটে হাসি ফুটল মেহিনুরের। অজানা কারণে চোখ ভিজে উঠতেই লালচে রং রাঙ্গা ঠোঁটের কাছে নিজের অধর এনে রাখলো। মনের ভিতর সেই বেদনাদায়ক সুরটা বাজলো তখন, অল্পেই হারাচ্ছি আবার। সাথে সাথে অধয় যুগল মিলিয়ে দিল মেহিনুর। শক্ত করে মাহাতিমের গলা জড়িয়ে ধরল। পিঠের ব্যথায় চোখ খিচানো দিলেও সামলে নিল মাহাতিম। ভালো হাতটা এগিয়ে মেহিনুরের মাথায় স্নেহ স্পর্শ চালালো। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জানালা দিয়ে প্রবেশ করলো বৃষ্টি শেষের হাওয়া। মন মাতানো প্রকৃতির নির্যাসের মাটি ভেজা গন্ধ জড়িয়ে আসছিল। মিষ্টি কোনো ফুলের সুবাসে মোমো করছিল আধার। উষ্টসিদ্ধি মুক্ত করে পূর্ণ চোখে তাকালো মাহাতিম। মেহিনুরের দিকে তাচ্ছিলের ভাব ধরে বলল, আমার মতো ঘুমন্ত ব্যক্তিকে দেখে একটু মায়া দয়া হলো না? ডাইরেক্ট চুমুর এনকাউন্টার। নিষ্পাপ ঘুমটাকে হত্যা করে ভালো করলে না মেহিনুর, কাজটা ঠিক করোনি। ঘাইল সিংহ সুস্থ হলে তোমারে যে কি দশা হবে সেটা তুমি। হঠাৎ অদ্ভুতভাবে থেমে গেল মাহাতিম। চৌকিতে জানালার দিকে তাকিয়ে মেহিনুর উপর থেকে সরে গেল সে। ওই মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি চৌকি থেকে নামলো। মেহিনুর এহেন কাণ্ড দেখে রীতিমতো অবাক। সে কিছু বলার আগেই নিজের ঠোঁট আঙ্গুল রাখলো মাহাতিম। চুপ থাকার ইশারা করে দ্রুত জানালা বন্ধের ইঙ্গিত দিল সে। মেহিনুর উদ্ভ্রান্তের মতো একবার খোলা জানালার তাকালো, আরেকবার তাকালো মাহাতিমের দিকে। অন্ধকার গোয়ালঘরের জানালা দিয়ে হঠাৎ পুরুষালী কণ্ঠ শোনা গেল। কয়েক জোড়া পায়ের শব্দ যেন পরিত্যক্ত গোয়ালঘরটার দিকে তীব্র হচ্ছিল। অজানা শঙ্কায় ভীত হলো মেহিনুর। কি হচ্ছিল তখন বুঝতে না বুঝতেই একটা পুরুষালী কণ্ঠ দেমাকের সাথে বলল, আপনি চিন্তা করেন না চাচা, শালার চোখচুইক্কা গাড়ির এক্কেবারে শেষ কইরা দিছি। খুর দিয়া ভালো মতন ডাবাইয়া দিছি। শালার কইলজাও বহুত বড়, অন্য কেউ হইলে চিক্কর দিত, অথচ দেখেন বিশ্বাস করেন একটা উঁক কইরা আমার এই উল্টা কষানি ঘুষি মারছে। তয় টেনশন নাই, এমন আগুন ধরাইয়া দিছি শালারে কোনো চিত্ত খুইজ্জা পাইব না। আপনারে একবারে খাঁটি গ্যারান্টি দিতেছি।